পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন করে তদন্ত করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইজিপি বাহরুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করল সরকার, দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কোনো ধরনের মব সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি ডিএমপির। এল মেনচোকে হত্যার পর মেক্সিকো জুড়ে চরম সতর্কতা, বন্ধ স্কুল, রাস্তায় সেনা, বিকল্প আইনি ধারার মাধ্যমে শুল্ক বহালের ঘোষণা ট্রাম্পের। এবং দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া টেস্ট খেলবে বাংলাদেশ, আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। পিলখানা ট্র্যাজেডির 17 বছর আজ। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল 10টার দিকে বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও 3 বাহিনীর প্রধানরা। নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর 139 জন সদস্যকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 283 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও প্রায় 1 যুগ ধরে দ্বিতীয় মামলায় কারাভোগ করছেন অনেকে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রায় 1200 সাক্ষীর মধ্যে সম্পন্ন হয়েছে 302 জনের সাক্ষ্য গ্রহণ। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে সরকার কোনো তদন্ত কমিশন গঠন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বুধবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট তাদের সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছিল, তাদের রিপোর্টে প্রায় 70টি সুপারিশমালা এসেছে। সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন আর বিচারাধীন যে মামলাগুলো আছে। কিছু আপিল পর্যায়ে আছে, কিছু এপিলেট ডিভিশনেও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রক্রিয়াটা সমাপ্ত করা হবে আর অন্যান্য সুপারিশমালা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সকালে তিনি পুলিশ সদর দফতরের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। কর্মজীবনে আলী হোসেন ফকির অত্যন্ত সুনামের সঙ্গে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিএমপিতে উপ পুলিশ কমিশনার, পুলিশ সুপার হিসেবে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায়, কমান্ডেন্ট আইআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে 3 এপিবিএন খুলনা, 5 এপিবিএন ঢাকা, 7 এপিবিএন সিলেটের দায়িত্ব পালন করছেন। এর আগে পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহরুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। বুধবার সকালে এ মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
মোহাম্মদ সরোয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সোয়াট টিম সবসময় প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কিনা সে বিষয়ে সতর্ক নজরদারিতে থাকবে পুলিশ। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানান তিনি। বাংলা একাডেমি ও সরোয়ার্দী উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হবে বিদায় ওই সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। Treat chocolate. Treat moment. Sweet moment. সরকার বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের খসড়া গাইডলাইন অনুযায়ী প্রথম ধাপে দেশের 13টি নির্বাচিত এলাকায় 6,500 দরিদ্র পরিবারকে এই কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবারকে মাসে 2,500 টাকা নগদ সহায়তা সরাসরি নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। উপকারভোগী বাছাই হবে প্রক্সি মিনস টেস্ট স্কোরিং পদ্ধতিতে। 0 থেকে 796 স্কোরের মধ্যে অতি দরিদ্র পরিবার অন্তর্ভুক্ত হবেন। সরকারি চাকরিজীবী, বড় ব্যবসায়ী ও বিলাসবহুল সম্পদধারী পরিবার এই সুবিধার জন্য অযোগ্য। ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠী অগ্রাধিকার পাবেন। পাইলট প্রকল্পের জন্য ঢাকার বনানী, চট্টগ্রামের পটিয়া, খুলনার খালিশপুর সহ 13টি ভিন্ন এলাকা বেছে নেওয়া হয়েছে। কার্যক্রম বাস্তবায়নে জাতীয় থেকে তৃণমূল পর্যায়ে বহুমাত্রিক কমিটি গঠন করা হয়েছে। 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু হবে। এরপর মার্চ 5 থেকে 7 মার্চ সমাজকর্মীরা সুবিধাভোগীর বাড়িতে যাচাই করবেন। 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বাজেটের 77% সরাসরি দরিদ্রদের হাতে যাবে। ভবিষ্যৎ কার্ডের মাধ্যমে শিক্ষা, কৃষি, ভর্তুকি ও অন্যান্য ভাতাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চাকরি ছিল, মাস শেষে নিশ্চিত বেতনও ছিল, তবুও মন ঠিক ছিল না। পরের অধীনে কাজ নয়, নিজের কিছু করার অদম্য ইচ্ছাই বদলে দিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক তরুণের জীবন। মাত্র 1.5 বছরে মুরগি ও মাছের সমন্বিত খামার গড়ে তুলে এখন মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। সংসারের হাল ধরার পাশাপাশি এলাকার বেকার তরুণদের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণা। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। চাকরির নিরাপত্তা, মাসে 30,000-এর বেশি বেতন, সবকিছু ছেড়ে একদিন নিজের স্বপ্নের পেছনে ছুটছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার তরুণ সজীব। ঊর্ধ্বতনের সঙ্গে মনোমালিন্য যেন তাকে সাহস জুগিয়েছিল নতুন পথ বেছে নিতে। নিজেদের পুকুরে মাছ চাষ দিয়ে শুরু, তারপর প্রাকৃতিক খাদ্যের ভাবনা থেকে মুরগির খামার। 1.5 বছরের অদম্য পরিশ্রমে তিনি গড়ে তুলেছেন সম্ভাবনার এক ছোট্ট দৃষ্টান্ত। সমন্বিত চাষে এখন তার মাসিক আয় প্রায় লাখ টাকা। ডিউটি করতাম, ওদের স্যালারি পাইতাম, তাতে আমি আশানুরূপ ছিলাম না, মানে আমি সন্তুষ্ট ছিলাম না। সারাদিন পরিশ্রম করার পরও সিনিয়র বসদের মনে করেন যে বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলো আমার ভালো লাগতো না। তারপর চিন্তা করলাম যে নিজে কিছু করতে হবে, একটা চেষ্টা করে দেখা দরকার। তারপর কি করলাম, চিন্তা করলাম যে আমার জমি আছে, পুকুর আছে, তখন পুকুরে আমি মাছ চাষ শুরু করি। তো মাছ চাষ করার পরে কিছুদিন মাছ করার পরে চিন্তা করলাম যে মাছের যে খাবারের দাম অনেক, তো ফিডের দাম অনেক। তো চিন্তা করলাম যে প্রাকৃতিকভাবে কিভাবে খাবারটা ম্যানেজ করা যায়, তাতে কস্টিংটা কমানো যায়। তারপর চিন্তা করলাম যে আমার তো পুকুরের উপরে আমি একটা পোল্ট্রি ফার্ম করি। তো প্রথমে এই ফার্মটা করি, এই ঘরটাতে 700 মুরগি ধরে। তো 700 মুরগি পালন করার পর প্রথম বেশি আমার মোটামুটি ভালো প্রফিট হয়, 48,000 টাকার মতো প্রফিট হয়। মুরগি ও মাছের সমন্বিত খামার করে এখন চাকরি থেকে অনেক ভালো আছেন সজীব। ধরেছেন সংসারের হাল, সমাজেও আজ বেশ সম্মানিত। চিন্তা করলাম যে না, পোল্ট্রিতে তো ভালো ব্যবসা হয়, দেখা যায়। ব্যবসাটা আরেকটু বাড়ানোর চিন্তা করলাম। বাড়ানোর চিন্তা করার পরে আস্তে আস্তে আমি পাশে আরেকটা ঘর করলাম, ওই ঘরটাতে আমার 1000 মুরগি পালন করা যায়। এইভাবে মুরগিগুলো পালন করার পরে আস্তে আস্তে চিন্তা করলাম যে আরেকটু কিভাবে কি করা যায়। নিজে নিজে অনেক চেষ্টা করার পরে দেখলাম যে না, পোল্ট্রিতে মোটামুটি ভালো ব্যবসা হয়। এইভাবেই আমি আস্তে আস্তে ব্যবসা করতে করতে এখন চাকরি থেকে ভালো অবস্থান আছি, মোটামুটি আমি লাভবান আছি। সজীবের এই সাফল্য এলাকার তরুণদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস। তার কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকেই এখন মাছ ও মুরগি চাষে আগ্রহী হচ্ছেন।
তাদের একটা খামার করলো, মুরগির খামার করলো, করার পরে সাথে খামারের আধার দিয়ে মুরগি পানিতে ঢালো, নিচে মাছও করলো, পুষ্কুনির এই খামার দেওয়া মুরগির খামার আধারও চললো। এইভাবেই করে আছে আল্লাহ দিলে এখন অনেক সুস্থ আছে, খুব ভালো। আর দেখে আরো অনেকে খামার করার পদ্ধতি নিতেছে। এ ধরনের ফার্ম বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে ব্যাপক সাড়া জাগাবে উল্লেখ করে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দপ্তরের সব সুযোগ সুবিধার আওতায় আনা হবে সজীবের খামারকে। জনশ্রুতিতে শুনেছি কর্ণগোপ এলাকার জনাব সজীব, উনি খামারি হিসাবে বেশ প্রমিনেন্ট। উনি একসময় গার্মেন্টসে চাকরি করতেন, এখন খামারে এসেছেন। খামার পর্যায়ে উনি উত্তরোত্তর সফলতা লাভ করতেছেন। পুকুরের মধ্যে ওনার শেড আছে, মুরগির 2টি শেড আছে। একটি শেড থেকে আস্তে আস্তে বেড়ে ওনার 2টি শেড হয়েছে। মুরগি পালন করে উনি লাভবান হচ্ছেন এবং নিয়মিত যদি প্রশিক্ষণ পায়, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যদি যোগাযোগ থাকে, নিয়মিত ভ্যাকসিন, সরকারি যে সাপোর্ট গুলো আমরা দিয়ে থাকি খামারিদের, এই সাপোর্ট পেলে আমি আশা করি উনি ভবিষ্যতে আরো ভালো করবেন। সজীবের প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম সফলতা বয়ে এনেছে। বেকারদের চাকরির পেছনে না ছুটে সজীবের মতো কর্মসংস্থান নিজে তৈরিতে এগিয়ে আসা উচিত বলেও মনে করেন এই কর্মকর্তা। মামদুহা রাইসা, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো, চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও এল মেনচো ওসেগুয়েরা সার্ভান্তেস সামরিক অভিযানে নিহত হওয়ার পর দেশ জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। প্রতিশোধমূলক সহিংসতায় বহু হতাহতের ঘটনায় স্কুল বন্ধ ও রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি করলেও নিরাপত্তার শঙ্কা এখনো কাটেনি। মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও এল মেনচো ওসেগুয়েরা সার্ভান্তেসকে হত্যার পর দেশ জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে দেশটির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ও রাস্তায় সেনা নামানো হয়েছে। জানা গেছে, এল মেনচোকে হত্যার পর মেক্সিকো জুড়ে প্রতিশোধমূলক সহিংসতার ঢেউ উঠেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার দাবি করলেও দেশটি এখনও উচ্চমাত্রার সতর্কতায় রয়েছে বলে সোমবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যেই প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম বলেছেন, দেশে শান্তি ফিরে এসেছে ও ফের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। রোববার গুয়াদালাহারা শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে পরিচালিত এক সামরিক অভিযানে এল মেনচো নিহত হন। এরপর শৃঙ্খলা ও নিরাপত্তার রক্ষায় মেক্সিকোর 32টি অঙ্গরাজ্যের মধ্যে 20টিতে প্রায় 10,000 সেনা মোতায়েন করা হয়েছে। গুয়াদালাহারা মেক্সিকোর পশ্চিমাঞ্চল জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী। এই অঞ্চলে এল মেনচো নেতৃত্বাধীন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের ঘাঁটি। সেখানে অন্তত 2000 সেনা পাঠানো হয়েছে। সোমবার গুয়াদালাহারা ছাড়াও মেক্সিকোর আরও কয়েকটি শহরে স্কুল বন্ধ রাখা হয়। গণপরিবহন আংশিকভাবে চালু হলেও বাসে যাত্রী ছিল কম। সহিংসতার পর মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। সোমবার নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুজ জানান, কার্টেল প্রধানকে হত্যার সামরিক অভিযান ও এর পরপরই চলা সহিংসতায় কমপক্ষে 74 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 25 জন ন্যাশনাল গার্ড সদস্যও আছেন। তিনি বলেন, 59 বছর বয়সী এই মাদক সম্রাট মেক্সিকো ও যুক্তরাষ্ট্র উভয় দেশেরই সবচেয়ে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের একজন ছিলেন। এল মেনচোকে মেক্সিকোর শেষ প্রজন্মের সবাই একজন নিষ্ঠুর মাদক সম্রাট হিসেবে চেনে। 2009 সালে গঠিত সিজেএনজির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি। গঠনের পর থেকেই কার্টেলটি দেশের সবচেয়ে সহিংস অপরাধ চক্রে পরিণত হয়। এল মেনচো নিহত হওয়ার পর সন্দেহভাজন সিজেএনজি সদস্যরা বিভিন্ন অঙ্গরাজ্যে গাড়িতে আগুন দেন ও বহু সড়ক অবরোধ করেন। এছাড়া ব্যাংক, জ্বালানির পাম্প ও দোকানেও হামলা চালান তারা।
মেক্সিকো সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক জন হোলম্যান জানান, এল মেনচো নিহত হওয়ার পর গোটা দেশে এক ধরনের অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। মেক্সিকোর নিরাপত্তা বাহিনীকে থামাতে ও বিশৃঙ্খলা তৈরিতে সিজেএনজি যেসব ট্রাক রাস্তায় ফেলে রেখেছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্কের বড় অংশকে অবৈধ ঘোষণা করে দেওয়ার সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়কে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মাত্র 4 দিন আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে একটি দুর্ভাগ্যজনক রায় এসেছে, খুবই দুর্ভাগ্যজনক রায়। তবে ট্রাম্প স্পষ্ট করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি বিকল্প আইনি ধারার মাধ্যমে শুল্ক বহাল রাখবেন। তার ভাষায়, শুল্ক কার্যকর রাখতে তিনি সম্পূর্ণ অনুমোদিত ও পরীক্ষিত বিকল্প আইনে বিধান ব্যবহার করবেন। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক ঠিক করার উদ্যোগ। তবে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ মনে করেন অতিরিক্ত আমদানি শুল্কের প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে গিয়ে পণ্যের দাম বাড়িয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশের গতিপথ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে নতুন এক জনমত জরিপে উঠে এসেছে। তবে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগের দিন প্রকাশিত এনপিআর, পিবিএস নিউজ, ম্যারিস্ট জরিপে দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প দেশকে ভুল পথে পরিচালিত করছেন। গত 27 থেকে 30 জানুয়ারি পরিচালিত ওই জরিপে 55% উত্তরদাতা বলেন ট্রাম্প দেশে পরিবর্তন খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই হার 13% পয়েন্ট বেশি। এপ্রিলের তুলনায়ও এই নেতিবাচক মতামত 4 পয়েন্ট বেড়েছে। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ 23 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। আগামী আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী 13 আগস্ট ডারউইনের মারারা ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে 22 আগস্ট থেকে, যার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। সর্বশেষ 2003 সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন ডারউইনের এই মারারা ওভালেই একটি টেস্ট হয়েছিল। দীর্ঘ সময় পর এই মাঠে আবারও সাদা পোশাকে ক্রিকেট ফিরছে। অন্যদিকে ম্যাকাইয়ের 10,000 দর্শক ধারণ ক্ষমতার আধুনিক মাঠটির জন্য এটি হবে এক বড় মাইলফলক, কারণ বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। মূলত নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে সিরিজ হওয়ার নর্দার্ন টেরিটরির এই ভেন্যুগুলোকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন করে তদন্ত করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইজিপি বাহরুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করল সরকার, দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কোনো ধরনের মব সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি ডিএমপির। এল মেনচোকে হত্যার পর মেক্সিকো জুড়ে চরম সতর্কতা, বন্ধ স্কুল, রাস্তায় সেনা, বিকল্প আইনি ধারার মাধ্যমে শুল্ক বহালের ঘোষণা ট্রাম্পের। এবং দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া টেস্ট খেলবে বাংলাদেশ, আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।